আসসালামু আলাইকুম। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন একজন আলোকিত মানুষের সাথে কথা বলবো যিনি নিজের মেধা, শ্রম আর প্রবাস জীবনের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের আজকের অতিথি একজন সফল প্রবাসী যিনি বহু বছর ধরে আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন। তার নাম জনাব মনিরুজ্জামান। চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করি এবং বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার শুকর আদায় গুজার করি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইনশাআল্লাহ। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, বিশেষ করে ফোকাস টিভি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের দর্শকদের সাথে বাংলাদেশের সাথে কিছু ইনফরমেশন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। আপনি তো বহু বছর ধরেই প্রবাস জীবনে আছেন, রাইট? তো আপনার এই প্রবাস জীবনের শুরুটা কিভাবে হয়েছিল? আপনি কিভাবে আমেরিকায় গিয়েছিলেন? এই সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিন। আমার নাম মনিরুজ্জামান, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে এই দেশে আসি, আশির প্রথম দিকে, অর্থাৎ 82 সালে আমি এই দেশে আসি। আসার পরে তখন আমাদের মানুষজন, বাংলাদেশি কমিউনিটির লোকজন খুব কমই ছিল। আজ থেকে 43 বছর আগে আমাদের লোকজন বা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি হাতে গোনা কয়জন ছিল। তবে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক আউটজব, অনেক কষ্ট করে আমরা এখানে এস্টাবলিশ হয়েছি। প্রথমে আমাদের ছিল, ফোকাস ছিল আমরা কিভাবে এখানে নিজেকে সেটেল করতে পারি বা গ্রিন কার্ড বা বৈধতা অর্জন করতে পারি। এবং তার সাথে সাথে আমাদের ডবল চ্যালেঞ্জ ছিল। একটা চ্যালেঞ্জ ছিল আমরা এখানে কিভাবে অর্থ উপার্জন করব, আর দ্বিতীয়ত কিভাবে দেশে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন তাদেরকে সাপোর্ট দেবো। তো এই জন্য আমাদেরকে ডবল স্ট্রাগল করতে হয়েছে। তখন আমরা আমেরিকা যখন আসি তখন এত ইজি ছিল না, এখানে অনেক কঠিন অবস্থা ছিল। অর্জব, বিশেষ করে আমরা রেস্টুরেন্টে কাজ করছি, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করছি, ইয়েলো ক্যাব চালাইছি। পরে যখন আমাদের 1988 সালের দিকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যখন জেনারেল মিনিস্ট্রি দিলেন, এর মাধ্যমে অনেক বাংলাদেশি এবং অনেক বিদেশি, বিশেষ করে ল্যাটিন আমেরিকান লোকজন যারা এখানে ছিল তারা সবাই বৈধ কাগজপত্র পেল। এবং যারা কিছু ফার্মে কাজ করছে, ফার্মিং এর কাজ হিসেবে, অভিজ্ঞতা হিসেবে যারা 6 মাস কাজ করছে, এরকম ডকুমেন্ট দেখাতে পারলে তাদেরকেও কাগজ দেওয়া হয়েছে। এই পরিণামে অনেক লোক এখানে বৈধ হলো, গ্রিন কার্ড পেল। তো যাই হোক, এটা হলো আমাদের প্রথম জীবন শুরু হলো। এখানে অনেক কিছু ছিল না আজকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের নামাজের মসজিদ ছিল না, হাতে গোনা একটা দুটা মসজিদ। আমরা জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজ পড়া আমাদের জন্য কঠিন ছিল। হালাল খাবার ছিল না, আমরা রেস্টুরেন্টে হালাল খাবার খাইতাম। এই যে একটা স্ট্রাগল, আস্তে আস্তে মানুষ যখন আসা শুরু হলো তখন আস্তে আস্তে মুসলিম কমিউনিটি বাড়লো, আমাদের মসজিদ হলো, আমাদের হালাল ফুডের ব্যবস্থা হলো, এইভাবে কমিউনিটি গ্রো হলো। তো কমিউনিটি যখন গ্রো হলো তখন আমরা রিয়েলাইজ করলাম যে এই দেশে আমরা যারা আছি আমাদেরকে যদি এখানে ভালোভাবে এস্টাবলিশ করতে হয়, এখানে শিক্ষা দীক্ষার দরকার। তখন আমি এখানে নিজের উদ্যোক্তায় কলেজ শুরু করলাম। আমি কম্পিউটার সায়েন্সে কন্টিনিউয়াস লেখাপড়া করে আমি এখান থেকে প্রথমে ব্যাচেলার ডিগ্রি নিলাম। ব্যাচেলার ডিগ্রি নেওয়ার পরে তখন আমাদের খুব স্ট্রাগল ছিল, কারণ আমি, আমার ওয়াইফ, উনি কখনো এখানে কাজ করেন না। উনি বাংলাদেশে একজন স্কুলের, গার্ল স্কুলের শিক্ষক ছিলেন কক্সবাজারে। তো যাই হোক, উনি এখানে আসার পর আমি নিজেকে খুব কনজারভেটিভ, ধর্মীয় ভাবে নিজেকে চেষ্টা করছি ছেলে মেয়েদেরকে এইভাবে গড়ে তোলা। ছেলেরা ছোট ছিল, আমার ওয়াইফ কখনো কাজ করেন, আমি কাজ করতাম, পার্ট টাইম ইয়েলো ক্যাব চালাইতাম, ফুল টাইম কলেজ করতাম। এটা খুব স্ট্রাগল, চ্যালেঞ্জ ছিল। সাথে সাথে আবার দেশের বাড়ি তো আপনি পরিবার নিয়েই প্রথম আমেরিকায় গিয়েছিলেন? পরিবার নিয়ে যখন আমাদের এখানে স্থায়ী হলো, পরে আমার পরিবার আসলো। পরিবেশকে পরে আমার হয়েছে। পরিবার আসার পরে আমার ছেলেরা জন্ম নিল এখানে, ছেলেদের জন্ম এখানে। প্রথম ছেলের বয়স এখন 35 বছর, দ্বিতীয় ছেলের বয়স 33 বছর, তৃতীয় ছেলে এখন 23 বছর। আমার তিন ছেলে আলহামদুলিল্লাহ। প্রথম ছেলে এখন সে চার্টার্ড আপনার সে ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও চার্টার্ড, সে একটা জাপানিজ ব্যাংকের এস্টাবলিশড, আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড স্টেটে কাজ করে সে ওয়েল এস্টাবলিশড। দ্বিতীয় ছেলে সে একজন আলেম, হাফেজ এবং মুফতি। সে ডালাসের কলাম ইনস্টিটিউটের একজন, সে হাদিস ডিপার্টমেন্টের হেড। ওইখানে সে কলাম
ইসলামিক ইনস্টিটিউট, আপনি নাম শুনছেন কিনা জানি না, একটা ডালাস বেজ, এখানে ওমর সুলাইমান, ইয়াসির কাদরি তাদের সাথে হি ইজ অ্যাফিলিয়েটেড। তার নাম হলো মুফতি মুনতাসির জামান। সে ওইখানে আলহামদুলিল্লাহ সে সাউথ আফ্রিকায় লেখাপড়া করছে, তাকাসুস ফিল হাদিস, এবং সে ইফতা এবং ইংল্যান্ড থেকে মাস্টার্স করছে। সে কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। সে এখানে ডালাস হিজ ওয়েল এস্টাবলিশড, এন্ড এখানে আরবিং এর একটা মসজিদে সে ইয়ুথ কোঅর্ডিনেটর প্লাস ওই কালাম ইনস্টিটিউট সে একজন হাদিস ডিপার্টমেন্টের হেড। তো যাই হোক, এটা আমি জাস্ট আমার বলার জন্য বলছি, ফর ইউর ইনফরমেশন শেয়ারিং। আর ছোট ছেলে সেও ইফতা করতেছে, হাফেজ আলেম। তো আমার জীবনের স্ট্রাগল বা আমেরিকার জীবনের অভিজ্ঞতা থেকে আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের প্রথম অবস্থায় অনেক কষ্ট করতে হয়, কারণ কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না। এইখানে সুযোগ সুবিধা ছিল, আগে অনেক ভালো ছিল, এখন আস্তে আস্তে একটু এটা কমে আসতেছে, বিশেষ করে নতুন প্রশাসনের কারণে অনেকগুলা। তো যাই হোক, যখন আমি কম্পিউটার সায়েন্সে যখন আমি গ্রাজুয়েশন করি, তখন আমি ওইখানে তখন বুমিং মার্কেট কম্পিউটারের। আলহামদুলিল্লাহ আমি এটিএনটি, একটা পার্সোনাল প্রাইভেট কোম্পানি এটিএনটি, যেটা আপনি নেটওয়ার্ক এবং টেলিফোন কোম্পানি, ওইখানে জয়েন করি নিউ জার্সিতে। তো ওইখানে আমরা কয়েক বছর কাজ করি। তারপরে আমি নিউ ইয়র্ক সিটি ট্রানজিটে এমটিএ তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। ওইখান থেকে জয়েন করার পরে আমি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ডাটাবেসের উপর, ওরাকেল ডাটাবেসের উপর, ডাটাবেস ডিজাইন এবং ডাটাবেস ইয়ার উপর, আপনার ডাটাবেস অ্যানালাইজ, এগুলোর উপর আমি ডিপ্লোমা করি। তো আমি দীর্ঘ 25 বছরের সরকারি কাজ এমটিএ তে কাজ করি। এটা হলো ব্রিফ ভাবে, আর জাস্ট ইয়েটা মানে 8 সালে কথাটা বললাম আর কি। আচ্ছা, আপনি তো হচ্ছে আপনার 2টা ছেলেকে মাশাআল্লাহ খুবই আমাদের অ্যারাবিক ইসলামিক ইয়ার মধ্যেই রেখেছেন। তো আসলে এই জিনিসটা আমেরিকার মধ্যে কতটুকু চ্যালেঞ্জিং, বা ওখানে এভাবে ইসলামিক জ্ঞান অর্জন করা আমেরিকাতে আসলে কতটুকু চ্যালেঞ্জিং, বা এই সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আসলে সত্য কথা হলো কি, মানুষ যখন চেষ্টা করে আল্লাহ তার পথ খুলে দেয়। আল্লাহ কোরআনে বলছেন যে মানুষ যখন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন মানুষ স্ট্রাগল করে তা আল্লাহ তার পথ খুলে দেয়। তো এখানে ইজি না, বাংলাদেশও পৃথিবীর যে কোনো জায়গায় যান, ওয়েস্টার্ন কান্ট্রি, আপনি ইউরোপ বলেন, আমেরিকায় বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব জায়গায় চ্যালেঞ্জ আছে। দুঃখের পর সুখ আসে, কষ্ট করতে জি। হয়। কিন্তু এর জন্য আপনাকে ইউ হ্যাভ টু ডিটারমাইন, আপনাকে খুব প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি এটাকে অ্যাচিভ করব। তখন আপনার অনেক বাধা আল্লাহ সহজ করে দেয়। প্রথম একটা ধাক্কা আসে, কষ্ট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইস্তেকামত ছিলাম, আমার ওয়াইফ, আমরা দুইজনেই খুব, এবং আমার বড় ভাই সেও তার ছেলে মেয়েরা হাফেজ আলম বানাইছে, এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে, আমার ভাতিজে, তারাও কোরআন হাফেজ আলেম, তাদের আলহামদুলিল্লাহ তাদেরও এস্টাবলিশ হয়েছে, তাদের জামা এখন এখানকার বড় ডাক্তার। তো যাই হোক, এই কথা বলছি, এখানে আমার প্রথমে চ্যালেঞ্জ ছিল তাদেরকে ইয়া করার জন্য, মাদ্রাসা পড়ানো বা হাফিজি বানানো। আমরা প্রথমে প্রাইভেট ভাবে তাদেরকে পড়াইছি, আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা। তখন অনেকটা চ্যালেঞ্জিং ছিল। এখন কিন্তু আল্লাহ রহমতে অনেক মাদ্রাসা, ইসলামিক ইনস্টিটিউট, হ্যাঁ, ইসলামিক পরিবেশ অনেকটা ইজি হয়েছে আগের তুলনায়। তখন আমাদের খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এই চ্যালেঞ্জ ওভারকাম আপনি উত্তোলন করতে পারবেন যখন আপনার ডিটারমিনেশন থাকবে, আপনার উপর তাওয়াক্কুল থাকবে, তখন আল্লাহ পাক আপনাকে এই কষ্টের মধ্যেও ইয়া করে দেয়। আর আমেরিকার জীবন ব্যবস্থা, সত্যি কথা বলতে কি, বাংলাদেশ থেকে এখানে আরো অনেক সহজ সরল। কারণ আপনি যদি এখানে চলতে চান, কেউ আপনাকে বাধা দিবে না। আমার জীবন অভিজ্ঞতায়, আমি যখন প্রফেশনাল জীবনে কাজ করি, কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি, আমার বস আমার নামাজের জন্য, আমার মিটিং এর সময় আমার মিটিংকে পোস্টপোন করতো, আমাকে সুযোগ দিত। এখানে তারা রিলিজিয়াস ফ্রিডম, ধর্মের স্বাধীনতা আছে। এখানে নির্ভর করে আপনার উপর, আপনি নিজেকে যেভাবে ঢেলে সাজাবেন, আপনি সেইভাবে সাজতে পারবেন। এটা নির্ভর করে আপনার উপর, কিন্তু এর জন্য আপনার ডিটারমিনেশন দরকার, প্রতিজ্ঞার দরকার, আপনার কিছু স্ট্রাগল, কিছু সবরের দরকার। এগুলা করলে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই আল্লাহ তার গন্তব্যস্থলে পৌঁছাই দেবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো হচ্ছে বহু বছর ধরে এই দীর্ঘ প্রবাস জীবন আছেন। তো এই প্রবাস জীবনের কোনো সিগনিফিক্যান্ট ঘটনা বা আপনার এই জীবনের সংক্ষিপ্ত সারাংশ যদি আমাদেরকে দর্শকদেরকে আরেকটু জানাতেন। না, সিগনিফিকেন্ট ঘটনা বলতে এখানে আমরা যখন মানুষ যখন আসে, এখন অনেক ড্রিম নিয়ে আসে, অনেক অনেক স্বপ্ন দেখে যে আমেরিকা একটা ড্রিম ল্যান্ড, এখানে গেলে আমরা সোনার হরিণ, টাকা ডলার আকাশে উঠতেছে আমেরিকার বুকে। আসলে এটা একদিকে সত্য, একদিকে মিথ্যা, দুদিকেই বলে। জীবনে যেখানে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি যখন স্ট্রাগল করেন, আপনি যখন চেষ্টা করেন, তখন আপনি একটা অ্যাচিভমেন্ট পান, এটা ডেফিনেটলি। কিন্তু এইখানে আমি দেখছি, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হলো, যদি আপনি স্কিল থাকে, আপনার দক্ষতা থাকে, সেটা যে লেভেলেরই হোক, আপনি টেকনিশিয়ান হোক, বা মেডিকেল ফিল্ডে হোক, বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হোক, আইটি ফিল্ডে হোক, তখন আপনার এখানে এডুকেশনটা বড় গুরুত্বপূর্ণ।
এখানে এডুকেশন না থাকলে আপনি যদি জেনারেল লাইনে কাজ করেন, এখানে আপনার সুযোগ সুবিধা জীবনের এক পর্যায়ে গিয়ে আপনাকে কষ্ট পেতে হয়। আপনার ইন্স্যুরেন্স থাকে না, হয়তো আপনার অনেক কিছু সুযোগ সুবিধা যেগুলা মেডিকেল বেনিফিট, পেনশন বেনিফিট, এগুলা এখানে আপনি পান না। তো এই জন্য আমি সবচেয়ে যেটা আমি ফিল করছি এখানে প্রথম আসা যখন আমরা দেখলাম যে এখানে কষ্ট করার পরে যদি আউট জব করি তাহলে আমাদের ভবিষ্যৎ তেমন একটা নাই। এর জন্য আমাদেরকে এখানে লেখাপড়া করে এস্টাবলিশ করতে হবে। এই জন্য এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট দিক হলো যে আপনাকে সুযোগ আছে, যদি আপনি চান আপনি সেটাকে আপনি করতে পারেন, সেটা আপনি আপনার নিজের উপর নির্ভর করে। কিন্তু অনেকটা চ্যালেঞ্জ আছে, কষ্ট আছে, নির্ভর করে ইন্ডিভিজুয়াল তাদের কিভাবে সেটাকে সে বরণ করে নিচ্ছে। কিন্তু আমরা অনেক স্ট্রাগল করছি, এটা ইজি ভাবে আসেনি, ইট ডিজন্ট কাম। এই লাইফ ইজ নট এ ব্যাড অফ, এটা একটা তো সহজ না, কিন্তু এর জন্য অনেক আপনাকে অনেক কষ্ট করতে হয়, ডিটারমাইন্ড থাকতে হয়, তাহলে আপনি এটাকে লক্ষ্য অর্জন করতে পারবেন। রাইট। আচ্ছা, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, রাইট? জি, আমি বেশিরভাগ সময় নিউ ইয়র্কে, কিন্তু আমি কয়েক বছর নিউ জার্সি ছিলাম প্রথম দিকে, 80-র প্রথম দিকে। তবে আমি নিউ ইয়র্কের সিটিতে মেন ওইটা আমাদের যে এরিয়া থাকে এটা হলো জ্যাকসন হাইট এরিয়া। এখানে বাঙালি মুসলমান অধ্যুষিত এরিয়া জ্যাকসন হাইট এরিয়া, এখানেই থাকি আর কি। তো সেখানকার জীবনযাত্রা, সংস্কৃতি এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়ে যদি আমাদেরকে সংক্ষেপে কিছু বলতেন, আমরা খুব খুশি হতাম। এইখানকার জীবন আসলে, আমেরিকা হলো একটা মাল্টিকালচারাল কান্ট্রি, বহুজাতিক বহু ধর্মভিত্তিক লোক, যেটাকে পৃথিবীর রাজধানী বলে। এইখানে ভালো মন্দ সব দিক আছে, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো এইখানে ভালো দিক আগেই বলেছি, যদি আপনি চেষ্টা করেন সেটাকে আপনি অর্জন করতে পারেন। এইখানে আমরা যখন প্রথম আসি এখানে মসজিদ বা হালাল ফুডের ব্যবস্থা ছিল না। ক্রমান্বয়ে মানুষ যখন আসা শুরু হলো, মানুষ এইভাবে ওপি ওয়ানে আসলো, ডিবিতে আসলো, আত্মীয় স্বজন আসলো, বিভিন্ন ভাষা কমিউনিটি। বর্তমানে নিউ ইয়র্ক শহরের মধ্যে 1 মিলিয়ন, প্রায় 10 লক্ষ মুসলমান আছে। আপনারা জানেন এখানকার যে মেয়র হয়েছেন সে একজন মুসলমান, মামদানি। আর আমাদের 10% মুসলিম নিউ ইয়র্ক সিটিতে, 10% মুসলিমের মধ্যে 1 মিলিয়ন আউট অফ প্রায় 3 থেকে 4 লক্ষ বাংলাদেশি বাস করে। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ সচরাচর অন্যান্য কমিউনিটির থেকে বাংলাদেশি কমিউনিটিটা আর্থিকভাবেও ভালো, তারা ধর্ম দিক দিয়েও ভালো, এবং তারা যেখানে যায় বাংলাদেশি কমিউনিটিরা অন্তত একটা মসজিদ গড়ে। আর এখানে যে নিউ ইয়র্ক শহরে বর্তমানে 400 থেকে 500 ছোট বড় মসজিদ আছে, এই মসজিদগুলার অধিকাংশ বাংলাদেশি কমিউনিটির উদ্যমে, তাদের চেষ্টায় এই মসজিদগুলো গড়ে উঠছে। আর অনেক বাংলাদেশি কমিউনিটিরা আছে, তারা এখানে চেষ্টা করতেছে, তারা রিয়েলাইজ করতেছে, বিশেষ করে যারা পুরানা, তারা দেখতেছে তারা যে স্ট্রাগল করে ছেলে মেয়েদেরকে একটা প্রফেশনাল লাইনে, কেউকে ডাক্তার বানায়, কেউ ইঞ্জিনিয়ার বানায়, কেউকে অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল লাইনে বানায়। তারা হার্ড খুব পরিশ্রম করে, অনেক সময় দেখা যায় মা বাপ দুজনেই পরিশ্রম করতেছে, স্নোর মধ্যে, বর্ষার মধ্যে, বাচ্চাদেরকে একটা একটা যে ড্রিম, তারা বাচ্চারা একটা ইয়া হবে, কিন্তু তার একটা ডার্ক সাইডও আছে, তার একটা অন্ধকার সাইড। অন্ধকার সাইড হলো এই যে বাচ্চারা যখন বড় হয়, যখন এস্টাবলিশড হয়, তখন তারা মা বাপ থেকে দূরে সরে যায়। যেহেতু এখানে মেল্টিং পট, তারা এই সমাজের সাথে, কালচারের সাথে মিশে যায়। বিশেষ করে যারা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যারা পয়সার পিছনে দূরে কর্পোরেট ওয়ার্ল্ডে পয়সা পায়, দে গেট মানি, তারা পয়সা পায়। কিন্তু অধিকাংশ ছেলেবেলে, আমাদের ছেলে এবং মেয়েরা উভয়ই, তারা বিয়ে শাদী করতে চায় না, তাদের বয়স হয়ে যায়, বিয়েকে তারা একটা বার্ডেন বা একটা ভয় মনে করে। আর তারা সামাজিক ধর্ম থেকে অনেকটা দূরে থাকে, মসজিদের সাথে এফিলিয়েটেড হয় না। এইখানে দেখা গেছে আমাদের আমরা যারা ইমিগ্রান্ট আছি, তারা অনেকেই ভুলের কারণ বলতে, প্রথম দিকে আমরা যখন আসি তখন আমাদের ড্রিম হলো কিভাবে আমরা বাড়ি করব, গাড়ি করব, ছেলেদেরকে এস্টাবলিশ করবো। এর পিছনে আমরা মেহনত করি, করতে করতে এক পর্যায়ে দেখা যায় যখন আমরা বয়স হয়ে যায়, তখন আমরা অসুস্থ হয়ে যায়, রোগ হয়ে যায়, বিভিন্নভাবে চিন্তা করি, হ্যাঁ ছেলে মেয়ে যার পিছনে ইনভেস্ট করলাম তারা তো আজকে আমাদেরকে কাছে নাই, তারা আমাদেরকে হেল্প করতেছে না। আর আমাদের ছেলেদের মধ্যে প্রথম জেনারেশনে, ফার্স্ট জেনারেশন দেখা যাচ্ছে অধিকাংশ ছেলেপেলে তারা বিভিন্ন পর্যায়ে ভাগ হয়ে যায়। যেমন কিছু এথিয়েস্ট, নাস্তিকতাবাদীর দিকে ধাবিত হয়, যেহেতু এখানে সব মেটেরিয়াল, পয়সা বানাও, পয়সা কামাও, ওয়ান লাইফ টু লিভ, একটা জীবন, এইভাবে গড়ে উঠে। আর কিছু কনফিউশনিস্ট, তারা জানে না কি করবে, কারণ তারা ছোটবেলায় মা বাবার থেকে সেই আনফর্চুনেটলি সেই শিক্ষাটা, তারা সেই তরবিয়ত তারা পায় নাই, না পাওয়ার কারণে তারা কনফিউশনিস্ট, তারা কি এদিকে যাবে, তারা কি মুসলিম বলবে না নন মুসলিম বলবে। তো এটা এক ধরনের। আরেকটা কিছু আছে লেফটিস্ট, যাদের উদারপন্থী বলে, তারা উদারপন্থী, তারা খুব সহজ সরল। আমাদের ছেলেরা মেয়েরা খুব নাইভ, তারা খুব সহজ সরল, তাদেরকে আপনি দেখে মনে, তারা কিছুই জানে না, তারা সহজ সরল। কিন্তু তারা যেহেতু ইসলামিক যে বাস্তবতা, যে যে ব্যাকগ্রাউন্ড, এটা তারা অনেকে না পাওয়ার কারণে তারা এখানে একটা লস্ট হয়ে গেছে। তার মধ্যে কিছু আছে যারা হয়তো চিন্তা ভাবনা করে ধর্মের সাথে, মসজিদের সাথে রিলেটেড আছে, কিন্তু মেজরিটি আমাদের নেক্সট জেনারেশন
একটু ডাইভার্ট হয়ে গেছে, তারা একটু ডিভিয়েটেড হয়ে গেছে। তো এই জন্য আমাদের এটা হলো ডার্ক সাইড। আর যারা আমাদের ইমিগ্রেন্ট আছে, তারা ইমিগ্রেন্টরা খুব স্ট্রাগল করতেছে, কিন্তু এক পর্যায়ে যখন তারা সেটেল হয়, তাদের বাড়ি হয়, গাড়ি হয়, তাদের ইয়েতে কিন্তু তখন টু লেট, তখন বাচ্চারাদেরকে ফিরে আনা মুশকিল হয়ে যায়। এটা হলো একটা খারাপ অভিজ্ঞতা। কিন্তু এই দেশে যেহেতু কিছু বলি না কেন, পৃথিবীর যেখানে যান আপনার সুযোগ সুবিধা অন্যান্য দেশের তুলনায় আমেরিকাতে এখনো আছে, যদি আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, কিন্তু এখনো আছে। আপনি চেষ্টা করলে আপনি যেটা চান সেটাই করতে পারেন, আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। এটা নিজের উপর, সম্পূর্ণ নিজের উপর। কিন্তু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ না থাকলে তো কিছু হবে না, বুকের উপরে সুখ আসে। তো এইভাবে এখানে জীবনটা এইভাবে বেশি গড়িত। এখন অনেক প্যারেন্টস আমি দেখতেছি, তাদের বয়স হয়ে গেছে, ছেলেমেয়েরা বিয়ে শাদী করতে চায় না, ছেলেমেয়েরা মা বাবা থেকে দূরে থাকে, তারা অনেকটা এখন রিগ্রেট, তারা এখন আক্ষেপ করতেছে, হাই কি করলাম যদি। কারণ তারা শুধু মেটেরিয়াল পয়সা বানাও, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেশন, তারা দে ডুইং ভেরি গুড। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা অনেক 90% আমি বলি তারা প্রফেশনালে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রফেশনালি আসলে আমেরিকার মধ্যে ইয়া করাটা মোটামুটি একটু কষ্ট করলে, মা বাবা একটু কষ্ট করলে বাচ্চাদেরকে খুব একটু প্রতিষ্ঠিত জায়গায় পাঠাতে পারে। বাট যখন দেখা যায় হচ্ছে তাদের মধ্যে প্রপার ধর্মীয় জ্ঞানটা থাকে না, তখন মা বাবা থেকে বা ধর্ম থেকে দূরে সরে যায়। রাইট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাদের এটা তাদের দোষ না, যেহেতু এখানকার পরিবেশ, এখানকার মহল, তারা সবসময় দেখে পয়সা কামাও, মেক মানি, কর্পোরেট ওয়ার্ল্ডে তাদের এই সিস্টেমটা, এই কালচারটা এরকম। কারণ যেটা এটা নন মুসলিম মেজরিটি কান্ট্রি, তাদের কালচার হলো দুনিয়া টু মেক মানি, মানি ইজ এভরিথিং, মানি মেক্স হ্যাপি, মানি মেক্স, এটাই যে একটা তাদের মাইন্ডসেট, এই সেটটা তাদের উপরে কাজ করে। তখন কন্টিনিউসলি তারা এগুলো শিখে তাদের ফেসবুক বলেন, তাদের হোয়াটসঅ্যাপে বলেন, তাদের বিভিন্ন আইটি যত ইয়েগুলো আছে, সবগুলোতে তারা এগুলোই শুনে। তারা ধর্ম সম্বন্ধে তারা অনেকটা অজ্ঞ, অনেকটা নাইভ। এই জন্য তারা অনেকটা দূরে সরে যায়। তখন তারা বয়স হয়ে যায়, মেচুর হয়ে যায়, তাদেরকে ফিরে আনা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাই আমরা। আপনি এখন কি করছেন এবং কি ধরনের চাকরি করছেন এবং কেন আপনি চাকরিকে বেছে নিলেন? আমি প্রথমে লেখাপড়া করার পরে তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা বুমিং ছিল, আলহামদুলিল্লাহ। তো আমার ওই যখন আমি কলেজ শেষ করার পরেই আমি AT&T-তে, ওখানে নিউ জার্সিতে জয়েন করি, ওখানে কাজ করি। ওখানে আমি সফটওয়্যার আইটিতে জয়েন করার পরে ওখানে কিছুদিন কাজ করি। তারপর কয়েক বছর কাজ করার পরে আমি আরো অন্যান্যভাবে কাজ করি। পরে আমি এখানে MTA, নিউ ইয়র্ক সিটি ট্রানজিট, যেটা নিউ ইয়র্ক সিটি সাবওয়ে সিস্টেম, যেখানে প্রায় 6 মিলিয়ন, 60 লক্ষ লোক ডেলি চলাফেরা করে, আন্ডারগ্রাউন্ড সাবওয়ে আছে, প্রায় 70,000 এমপ্লয়ি আছে। তো এটা হলো নিউ ইয়র্কের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় সাবওয়ে, আন্ডারগ্রাউন্ড এবং উপরে। এটা একটা বিরাট মাস ট্রানজিট সিস্টেম, এটাকে বলে MTA, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি। তো এটা একটা সরকারি নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে, সিটিতে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে। তা আমি ওইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। তা আমার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ওইখানে দীর্ঘ 25 বছর MTA-তে কাজ করি। এটা একটা সরকারি চাকরি, এখানে অনেক বেনিফিট, অনেক সুযোগ সুবিধা আছে। যদিও বা পয়সা করে কম্পারেটিভলি প্রাইভেট কোম্পানি চেয়ে কম, কিন্তু এখানে আপনার পেনশন বেনিফিট, মেডিকেল বেনিফিট, কাজের ফ্লেক্সিবিলিটি, নামাজের সুযোগ সুবিধা। আমার অফিস ছিল টু ব্রডওয়ে, যেটা আপনার ওই যে টুইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে ওয়াল স্ট্রিটের পাশেই, ওয়াল স্ট্রিটের পাশে আমাদের মসজিদ আছে। আমরা ওই যে MTA অফিসে, আমাদের মেইন হেড অফিসে আমরা জুমা নামাজ পড়তাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের ওখানে আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে আমাদের আইটি প্রফেশনাল, বিভিন্ন প্রফেশনাল লোক, অনেক মুসলমান, বিভিন্ন দেশি, হ্যাঁ আছে। আমরা খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারি। আগেই বলেছি, আমাদের এখানে যখন ধর্মের জন্য সরকারি ভাবে তো আছেই, এবং আমাদের যেটাকে বলে রিলিজিয়াস অ্যাকোমোডেশন, এগুলা খুব সুন্দর ব্যবস্থা আছে, তারা আপনাকে খুব সম্মান করে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমারে যখন আমরা এই ল্যাবাসে যখন আমি কাজে যাই, অফিসে যাই, তখন আমাকে সবাই একটা রেসপেক্ট করে। এটা এটা আল্লাহর তরফ থেকে আসে, এটা আমি বলতে পারি না। কিন্তু এখন লোক অনেকেই বলে যে আমি কিভাবে আমেরিকায় এইভাবে চলবো। আসলে এটা আমার মনের একটা ইগো, মনের একটা পাতে লোকে কি বলে, এটা একটা, কিন্তু আসলে সেটা মিথ্যা। আমেরিকাতে আর যেমন খুশি তেমন চলো, আমেরিকা আছে, এটা চলতে হবে, এটা চলতে চলার সুযোগ আছে। এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে। আর আমি আচ্ছা, তার মানে হচ্ছে হুম। না, আমি যে MTA-তে আছি, ওখানে 25 বছর অভিজ্ঞতাতে আমি আইটি লেভেলের বিভিন্ন পর্যায়ে কাজ করছি। যেমন আমি প্রথমে কোয়ালিটি এসিউরেন্স থেকে, যেটাকে টেস্টিং বলে, ওইটা ছিল। তারপর সফটওয়্যার কনফিগারেশন, সফটওয়্যার অ্যাকুইজিশন, লাইফ সাইকেল, কিভাবে পুরো সফটওয়্যারটা অ্যাকুইজিশন করা হয়। যেহেতু MTA-র আন্ডারে বড় বড় প্রজেক্ট ছিল, আমরা সফটওয়্যারের বিভিন্ন লাইফ সাইকেল, কিভাবে এগুলা স্ট্রিম লাইনটা, প্রথম বিগিনিং টু এন্ড, কিভাবে একটা অ্যাপ্লিকেশন তার নিউ ডেভেলপমেন্ট থেকে, এজাইল থেকে আরম্ভ করে প্রোডাকশন যাওয়া,
তার পরবর্তীভাবে আমি এমটির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেভেলে আইটি সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন গ্রুপে কাজ করছি। পরে যেখানে কাজ করছি আমি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এন্টারপ্রাইজ আর্কিটেকচার, যেখানে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল। আমরা পুরানার মেইন ফ্রেম থেকে আরম্ভ করে মিড রেঞ্জ কম্পিউটার সিস্টেম, পরে যখন এটার যুগান্তর, যখন একটা রেগুলেশন আসলো, তখন ওয়েব বেসড হলো, ক্লাউড বেসড হলো, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার হলো। তো এগুলো সবগুলোর সাথে আমি প্রথম ইনিশিয়াল যেগুলোর থেকে শুরু করে সবগুলো আমরা জড়িত ছিলাম। আমি ওই প্রফেশনালের সাথে সাথে আমি পার্ট টাইম, উইকেন্ড এবং পার্ট টাইমে আপনার অফিস, আমরা আমার কিছু কলিগ ছিল, বন্ধু, এবং তারা মিলে একটা আইটি স্কুল, এটার নাম ছিল আইকন। আজ থেকে 25 বছর আগের কথা। প্রথম আমরা একটা ইনস্টিটিউট শুরু করি, 6 মাসের কোর্স। এখানে কিউএ টেস্টার থেকে আরম্ভ করে সিস্টেম ইঞ্জিনিয়ার বা ডাটাবেসের বিভিন্ন কিছু আমরা ট্রেনিং দিতাম, 6 মাসের কোর্স। এর মাধ্যমে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকেই 6 মাস কোর্স করে তারা কিউএতে বা সিস্টেম অ্যাডমিন অথবা ডাটাবেসে তারা অনেকে কাজ পাইছে। ওই কাজে প্রায় আমরা কয়েক বছর বেশ সাকসেসফুল হয়েছে। আমি টিচ করতাম, আমি পড়াইতাম। আমি অপারেটিং সিস্টেম এবং ডাটাবেসের উপর কিছু এখানে পার্ট টাইম, এটা আমার পার্ট টাইম এখানে করতাম। তো এটা দেখে আমাদের অনেক লোক যারা জেনারেল লাইনে লেখাপড়া ছিল, হয়তো তাদের আইটি অভিজ্ঞতা আগে ছিল না, তাদের মধ্যে অনেক ওই প্রফেশনালিজম, তখন এটা বুমিং ছিল মার্কেট, এটা অনেকে ওখানে ঢুকছে। কিন্তু এটা বর্তমানে আইটি ফিল্ডটা একটা স্যাচুরেটেড হয়ে গেছে। আইটি ফিল্ড আসলে একটা বিরাট একটা জিনিস। এখানে ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে এটাতে বিভিন্ন দিক আছে, বিভিন্ন ভাবে আছে। কিন্তু সবাই যেহেতু আইটির দিকে এখন ঢুকতেছে, আইটি বর্তমান মার্কেটটা একটু 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 ইয়ে হয়ে গেছে, একটু মন্দার দিকে যাচ্ছে। যেহেতু এআই, যেটা আর্টিফিশিয়াল মানে ইন্টেলিজেন্স, যেটা বাইর হয়েছে, এটার কারণে হইতে পারে, বা বিভিন্ন বর্তমান প্রশাসনিক কারণে হইতে পারে, বা ইন্ডিয়ান, আসলে এখানে আইটি ফিল্ডটা বেশিরভাগ ইন্ডিয়ানরা, যারা ভারতীয় বংশোদ্ভব, তারা এখানে দখল করে আছে। যেহেতু তাদের একটা চেইন আছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, তারা বিভিন্ন লেভেলে তাদের বিভিন্ন স্ট্রাকচার থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার থেকে তাদের নেটওয়ার্ক, ডাটাবেস, প্রোগ্রামিং, অল এরিয়াতে তাদের নেটওয়ার্ক আছে, তারা সুযোগ সুবিধা ভালো পাচ্ছে। তাদের সত্যি কথা কি, তাদের প্রোগ্রামিংও, তারা ঠান্ডা মাঠে প্রোগ্রামিং করতে পারে। তো এই জন্য তারা আগে থেকে আছে, তাদের এইখানকার তাদের ইনফ্লুয়েন্স, তাদের ইয়াটা বেশি। তবে আলহামদুলিল্লাহ, গুড নিউজ হলো, আমাদের নিউ জেনারেশন যারা জন্ম হচ্ছে এখানে, বা যারা এখানে গ্রো আপ হচ্ছে, তারাও আলহামদুলিল্লাহ, তারাও ওই ফিল্ডে তাদের সাথে এখন কম্পিটিটিভ, তারাও ভালো করতেছে। তারাও আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেরাও মেয়েরাও তাদের সাথে কম্পিটিটিভ ভালো করতেছে। তো বর্তমানে আইটি ফিল্ডটা একটু ইদানিং লেটলি কয়েক মাস ধরে একটু বেশি একটু মন্দা যাচ্ছে। তবে অন্যান্য ফিল্ড, বিশেষ করে অ্যাকাউন্টিং ফিল্ড বলেন, মেডিকেল ফিল্ড বলেন, টেকনোলজি ফিল্ড বলেন, আলহামদুলিল্লাহ এগুলো আছে। তবে এখানে যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের জন্য সুযোগ সুবিধা বেশি। আর যারা অবৈধ, বিশেষ করে ফরেন স্টুডেন্ট, তাদের জন্য লেখাপড়া এখানে বড় কঠিন, তাদের টিউশন বেশি। যদি তারা কোনো স্কলারশিপ নিয়ে আসে, স্টাইপেন নিয়ে আসে, সেটা অন্য জিনিস। তবে তাদের টিউশন ডবল, তাদেরকে স্ট্রাগল করতে হয়, এটা ফরেন স্টুডেন্টের জন্য। আর যারা এখানে গ্রিন কার্ডধারী, তাদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা আছে। যদি তাদের লো ইনকাম হয়, তারা সরকার থেকে ট্যাব বলে বা ট্যাল সরকারি গ্র্যান্ট পায়। এবং অনেকে দেখা যায়, যদি কোনো মা বাবার হাই ইনকাম থাকে, তাদের ছেলে মেয়েদের পড়ানো, তখন নিজে থেকে টিউশন দিতে হয়। এই জন্য কি করা হয়, যখন ছেলেরা কলেজে যায়, ইভেন্চুয়ালি তারা 18 বছর পার হয়ে যায়, তখন তারা নিজেরা ট্যাক্স ক্লেম করে নিজের ইন্ডিপেন্ডেন্ট দেখাইয়া, তাদের ইনকাম লো হয়, তখন তারা ফ্রি পড়তে পারে। তবে মেডিকেল ফিল্ড বলেন বা অন্যান্য হাই লেভেলে প্রাইভেট স্কুল, যেগুলো আইভি লিগ, কলম্বিয়া বলেন, এনওয়াইইউ বলেন, বা আপনি হার্ভার্ড বলেন, ওই সমস্ত এরিয়ার মধ্যে তাদেরকে যদি স্কলারশিপ না পায়, তাদেরকে হাই টিউশন দিতে হয়। তো টিউশনটা প্যারেন্টসের জন্য প্রায় অনেক সময় $100,000 মতো বছরে হয়ে যায়, যদি ভালো আইভি লিগের কলেজ বা ইউনিভার্সিটি হয়। তবে তারা ওই নিজের ইন্ডিপেন্ডেন্ট দেখায়, তাদের লো ইনকাম দেখায়, তারা ওইখান থেকে সরকারি সাহায্য সহযোগিতা পায়। তো এখানে অনেক সুবিধা আছে। আপনি শুধু আইটি ফিল্ড না, বিভিন্ন দিক দিয়ে ফিল্ড আছে। আপনি মেডিকেল লাইনের ফিল্ডের মধ্যে, মেডিকেলের লাইনে আপনার মেডিকেল টেকনোলজি, মেডিকেল আপনার কি বলে ফিজিক্যাল থেরাপি, মেডিকেল আপনার নার্সিং, এগুলো ভালো, এগুলো খুব ডিমান্ড, এগুলো সবসময় ডিমান্ড থাকবে। কারণ হেলথ ডিপার্টমেন্টের সবসময় ডিমান্ড। আইটিটা একটু ইদানিং একটু শ্রিঙ্ক হয়েছে, একটু একটু জবসটা একটু 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 কঠিন হয়ে যাচ্ছে আর কি। যেহেতু স্কিলের দরকার, যদি আপনার স্কিল থাকে, আপনার দক্ষতা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি চাকরি এখানে সেখানে কোথাও আপনার চাকরি হয়ে যাবে। আচ্ছা, মানে হচ্ছে যদি প্রপারলি স্কিল হয় তাহলে হচ্ছে আইটি সেক্টরে মোটামুটি কাজ পাওয়া যায়। বাট ইদানিং হচ্ছে আপনার যে এআই বুম হচ্ছে, বা এআই মানুষের কাজকে আরো সহজ করে দিচ্ছে,
মেইনলি প্রোগ্রামারদের তো কাজ অনেকটাই সহজ হয়ে গেছে আমরা যতটুকু জানলাম, আমরা জি। দেখলাম। ওই কারণে হচ্ছে হয়তো কিছুটা ইমপ্যাক্ট পড়তেছে চাকরির বাজারগুলোতে। বিশেষ করে যারা এন্ট্রি লেভেলে তাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে যেহেতু একটু কম্পিটিটিভ। ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এন্ট্রি লেভেলে যারা একটু কম্পিটিটিভ এই জন্য তো আমি অ্যাডভাইস করব তাদেরকে অন্য হ্যাঁ, ফিল্ডে। আপনার অ্যাডভাইসটা একটু মূলত মানে হচ্ছে অন্য ফিল্ড, কোন ফিল্ড গুলাতে আসলে চাকরির বাজার ভালো নিউইয়র্কে বা অন্যান্য স্টেটে এই সম্পর্কে যদি আমাদেরকে আরেকটু ধারণা দিতেন। যেমন অ্যাকাউন্টিং ফিল্ড আছে, ফাইন্যান্স ফিল্ড আছে, তারপর আপনার মেডিকেল ফিল্ড, মেডিকেলের মধ্যে অনেক ব্রড আপনি নার্সিং থেকে আরম্ভ করি পিএ, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, আর ডাক্তার হওয়াটা কম্পিটিটিভ। ডাক্তার তো সবাই হতে পারে না। তারপরে আপনার নার্সিংটা ইজি আছে, ফিজিক্যাল থেরাপি আছে, মেডিকেল টেকনোলজি, এক্স-রে, এমআরআই, এগুলা টেকনোলজি, এগুলা কোনো কোর্স আছে ২ বছরের কোর্স, কোনো আছে ৪ বছরের কোর্স, কোনো ৬ মাসের কোর্স। এগুলা ট্রেনিং নিয়ে যদি আপনি একটা স্কিল হইতে পারেন, সবকিছুর মূল্য হলো যে কোনো সাবজেক্টে যান না কেন, যখন আপনার একটা স্কিল হয়ে যাবে তখন আপনি চাকরি, এমনকি সিম্পল আপনি প্লাম্বিং এর, আমাদের কনস্ট্রাকশনের কাজেই বলেন, ইলেকট্রিশিয়ান যারা এখানে খুব ডিমান্ড। ইলেকট্রিশিয়ান বলতে যারা, তার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা না, তাদের ইলেকট্রিকের উপর কোনো সার্টিফিকেশন থাকে, ডিপ্লোমা, এবং তারা যদি প্লাম্বিং এর উপর, আমাদের প্লাম্বিং তো বুঝেন যে এখানে পাইপ টাইপ লাগানো করে কনস্ট্রাকশনের হ্যাঁ, কাজে, এদেরও মানে হাইলি পেড তাদের মানি। এবং যারা হিটিং সিস্টেমে কাজ করে, এগুলা হলো আপনার ছোটখাটো ইয়ের মধ্যে ৬ মাসের কোর্স, ১ বছরের কোর্স, এগুলো ভোকেশনাল ইনস্টিটিউশন অনেক আছে। এগুলা করেও আমি আমার দেশবাসীদেরকে, আমার যারা নিউ জেনারেশন আছে তাদের, এবং যারা মাঝারি বয়স আছে তাদেরও উৎসাহিত করব, তারা যেন এইগুলাতে কিছুটা ট্রেনিং নিয়ে তারা যেন প্রফেশনালিজম কোন ওইদিকে ধাবিত হয়। আর এখানে দেখা যায় আমাদের কমিউনিটির লোকেরা যখন ইমিগ্রেন্ট হয়ে আসে, অধিকাংশ কোনো পথ দেখে না, তারা কি করে, ট্যাক্সি ড্রাইভার, উবার চালায়, ইয়েলো কাব চালায়, হয়তো তারা কনস্ট্রাকশনে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, বলে যে তাদের মানে ইজি ওয়ে তো এখানে ঢুকে গেল। কিন্তু এটার লাইফটা তেমন একটা ভবিষ্যৎ একটা ভালো না, কারণ কজ করে এখানে কোনো মেডিকেল বেনিফিট থাকে না, কোনো লাইফের ইন্স্যুরেন্স থাকে না, কোনো সেভিংস তেমন কিছু হয় না। এটা একটা অনেকটা আউট জবের মতো। এই জন্য এর ফাঁকে ফাঁকে প্রথমে যে একটা ধাক্কা আসে, এই ধাক্কাটার জন্য অনেকে দেখা যায় ম্যাকডোনাল্ডে কাজ করে, অনেকে দেখা যায় ডাঙ্কিন ডোনাল্ডে কাজ করে, কাজ করার পরে ইয়ং জেনারেশন তারা এসে ওই ধাক্কাটা নিতে পারে না। তো আমি অ্যাডভাইস করব তারা ওইখানে ওইটার জন্য করুক, কাজ অর্জন করুক, কিন্তু ফাঁকে ফাঁকে তাদের লক্ষ্য থাকতে হবে, তাদের টার্গেট থাকতে হবে, কিভাবে আমি এখানে কোন একটা কিছু ডিপ্লোমা হোক, রেগুলার এডুকেশন হোক, আর তারা দেশে থেকে লেখাপড়া করে আসে, এখানে একটা কিছু ডিগ্রি নিয়ে নিজেকে প্রফেশনাল দিকে ধাবিত করলে তাদের এখানকার কেরিয়ারটা ভালো হবে। আর সাথে সাথে যারা প্যারেন্টস আছে, বয়স্ক প্যারেন্টস যারা নতুন আসছেন বা যারা ২-১০ বছর আগে আসছেন, তাদেরকে আমি উৎসাহিত করবো, তাদের ছেলেদেরকেও যেন, মেয়েদেরকেও সাথে সাথে ধর্মীয় ভাবেও যেন তাদেরকে উৎসাহিত করে। অনেক সময় দেখা যায় মা বাবারা ছেলেদেরকে উইকেন্ড মক্তবে দিল, উইকেন্ড মক্তব বলতে আমাদের দেশে যেগুলো থাকে, উইকেন্ড মক্তবে পড়লো, পরে ছেলেরা যখন বড় হয়ে যায়, হাই স্কুলে যায়, কলেজে যায়, তারা ধর্মের আশেপাশে থাকে না। কিন্তু এই জন্য মা বাবার একটা প্রজেক্ট, কারণ কিয়ামতে মা বাবাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যে তোমার ছেলেদেরকে তুমি দুনিয়ার জন্য অনেক কষ্ট করছো, দিনের জন্য কি করছো। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জন্য আমাদেরকে দুনিয়া করতে হবে, দুনিয়া একটা মাধ্যম, দুনিয়া লাগবে। আল্লাহ পাক দুনিয়া আমাদের জন্য হালাল করছেন। তো দুনিয়াকে এমন ভাবে ব্যবহার করব যেন আমরা আখিরাতকে যেন পাইতে, এটা আমরা দুইটাই পাবো, দুনিয়ায় পাবো, আখিরাতও পাবো। এবং যেখানে এখানে লোকজন অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, অ্যাংজাইটিতে ভুগতেছে, তারা একটা রিগ্রেট করতেছে ছেলে মেয়েদেরকে নিয়ে, তখন ওই রিগ্রেটটা তাদের থাকবে না। তারা আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ, আমার ছেলেদেরকে আমি ডাক্তার বানাইছি, সে একজন মুসলিম ডাক্তার হয়েছে, সে একজন প্র্যাকটিক্যাল মুসলিম ইঞ্জিনিয়ার হয়েছে, সে একজন প্র্যাকটিক্যাল মুসলিম অ্যাকাউন্টেন্ট। এটা সে তার জন্য একটা দুনিয়ার জীবনে সুন্দর হবে, তার ছেলে মেয়েরও তাকে অন্তত মা বাবাকে সেবা করবে, তাদের কদর করবে, তাদের টেক কেয়ার করবে, তাদের হেল্প করবে, এবং আখিরাতের জীবনের জন্য তাদের জন্য একটা সদকা জারিয়া হয়ে যাবে। এটাই হলো আমার ডেফিনিটলি। অ্যাডভাইস। আচ্ছা। আচ্ছা, আপনি তো হচ্ছে অনেকদিন ধরে সরকারি চাকরি করছেন। তো বাঙালিরা বা নতুন প্রবাসীরা গিয়ে সরকারি চাকরিতে আসতে চাইলে তাদের কিভাবে এগোতে হবে? এবং বর্তমানে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আচ্ছা, সরকারি চাকরির মধ্যে আবার বিভিন্ন ধরনের চাকরি আছে। কিছু আপনার সিটি লেভেলের চাকরি, কিছু স্টেট লেভেলের চাকরি, কিছু ফেডারেল লেভেলের চাকরি। সিটি লেভেলের চাকরির মধ্যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে, ওইটা অনেকে ট্রাফিক পুলিশ বলেন বা এনওয়াইপিডি, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে, রেগুলার পুলিশ ডিপার্টমেন্টে হোক, ওইখানে আমাদের নিউ ইয়র্ক যেটা ট্রাফিক ডিপার্টমেন্ট, এখানে আমাদের যথেষ্ট প্রায় 20% থেকে 30% আমাদের বাঙালিরা ওই, আলহামদুলিল্লাহ, ওই সেক্টরে ট্রাফিক পুলিশে কাজ করতেছে। ওইখানে তাদের অনেক বেনিফিট আছে। তবে ওইখানে ঢুকতে হলে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটা সহজ, মানে একটু প্র্যাকটিস করতে হয়। ওইখানে একটা 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 উপায়। আরেকটা হলো যারা আর্মিতে ঢুকে,
অনেক আর্মি হলে ফেডারেল জব বা স্টেটের মধ্যে ওইখানে বেনিফিট থাকে। আর সিটি কাজের মধ্যে বিভিন্ন সিটির মধ্যে এজেন্সি আছে, বোর্ড অফ এডুকেশন আছে, বোর্ড অফ ট্রান্সপোর্টেশন আছে, বোর্ড অফ হেলথ আছে, এগুলো সব সিটির আন্ডারে। এই সিটিগুলোতে ঢুকতে হলে আপনাকে একটা সিভিল সার্ভিস, আমাদের দেশে আমরা বিসিএস ক্যাডার বলি, তো এইখানে এটাকে সিভিল সার্ভিস বলে। সিভিল সার্ভিস পরীক্ষাটা দিলে আপনি যদি এখানে পাশ করেন, আবার বিভিন্ন লেভেল আছে, আপনাকে যে সবাই বিসিএস অফিসার হতে হবে, কমিশন হতে হবে এমন কোনো কথা না। ওইখানে বিভিন্ন লেভেলের আছে। আপনি আগে বলছি ইলেকট্রিশিয়ান বলেন, প্লাম্বিং বলেন, মেশনারি বলেন, কনস্ট্রাকশন বলেন, এগুলা তো সিভিল সার্ভিসের কিছু পরীক্ষা বা কিছু স্কিল আছে, ওইখানে ঢুকতে পারে। প্রফেশনাল যারা আইটি লেভেলে আছে তারাও পরীক্ষা দিতে পারে, বা তাদের অনেক সময় তাদের এক্সপিরিয়েন্স দিয়েও তাদেরকে ওইখানে ওই সিভিল সার্ভিস পরীক্ষাটা দিলে তখন তাদেরকে ওই সিটির চাকরি বা স্টেটের চাকরি, যেখানে অনেক বেনিফিট, ওইখানে ঢুকা সহজ। আর আরেকটা অনেক ক্ষেত্রে দেখা যায় রেফারেন্সের মাধ্যমে হইতে পারে। যেমন আমি কাজ করি, আমার সাথে আমার ডিপার্টমেন্টের লোকের দরকার আছে, আমার ডিপার্টমেন্টের লোকের জন্য আমি কাউকে যারা এক্সপিরিয়েন্স তাদেরকে আমি ঢুকাইলাম, এইভাবে ঢুকানো যায় রেফারেন্সের মাধ্যমে। একজন একজনকে তারা রেফারেন্স করলো। তবে সিভিল সার্ভিসটা হলো মোর রিলায়েবল, ওইটার জন্য তাদের জবের গ্যারান্টি থাকে, তাদেরকে জব ছাড়া চাকরিচ্যুত হওয়া খুব কঠিন ব্যাপার, তাদের প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তো এই সিটি চাকরি বা স্টেট লেভেলের চাকরি বা গভর্নমেন্টের চাকরি বিভিন্ন ভাবে আছে। ওইখানে সুবিধা হলো ওইখানে আপনি ফ্লেক্সিবল কাজের মধ্যে আপনার সময় মতো গেলেন, সময় মতো আসলেন, আপনার পরিবারের সময় দেওয়ার সময় থাকে, ছেলেমেয়েদের সাথে সময় দেওয়ার সময় থাকে, আপনি নামাজ কালাম পড়ার সুযোগ থাকে, আপনার রিটায়ারমেন্টের পরে আপনি বেনিফিট পান, আপনার পেনশন আছে, মেডিকেল বেনিফিট আছে, এগুলোই মানুষের দরকার। যখন বয়স হয়ে যায় ওই সময় ওগুলো আপনি পাইতে পারেন। তো এগুলা ঢুকার জন্য প্রথম বললাম সিভিল সার্ভিসে পরীক্ষা দেওয়া, তারপর আইটি ফিল্ডে অন্যান্য টেকনিক্যাল ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও বিভিন্ন ধরনের প্রফেশনালিজম সার্টিফিকেট আসে, প্রফেশনাল পরীক্ষা যেটাকে বলে কি বলে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল, ওইগুলা পরীক্ষা দেওয়া যায়। তো ওগুলা যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার পি যাদেরকে বলে, তাদেরও ভালো ডিমান্ড আছে। পি প্রফেশনাল যারা একটু অভিজ্ঞতা 3 বছর পরে পরীক্ষাটা দিলে তারা তখন সার্টিফাইড প্রফেশনাল ইঞ্জিনিয়ার হয়ে যায়। এটা এখানেও বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো অনেক দরকার আছে, যেহেতু এখানে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশনের কাজ, ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে সবকিছুর মূল হলো অভিজ্ঞতা আর চেষ্টা করা। আর প্রাইভেট ইন্ডাস্ট্রি যারা কাজ করে, প্রাইভেট ইন্ডাস্ট্রিও অনেক বেতন বেশি, সুযোগ সুবিধা তেমন কম, কিন্তু পয়সা আছে, যথেষ্ট পয়সা পায়, কিন্তু তাদেরকে অনেক সময় ওয়ার্ক অ্যাসাইনমেন্ট থাকে, এগুলো করতে হয়, কাজের মধ্যে তারা একটা ডুবে থাকতে হয়। সুতরাং তারা এটা প্রাইভেট ইন্ডাস্ট্রি, আর সবাই তো সরকারি কাজ পায় না, সরকার হয় না, প্রাইভেট দুটাই, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের উপর লোড বা প্রেশার, তারা সময় ওইগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে। আচ্ছা আচ্ছা, প্রবাসের দেশের সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখতে আপনি কিসের সাথে জড়িত আছেন এবং আপনার আমি প্রথমে মতামত গুলো আমাদের একটু জানাবেন। জি, প্রথমে আমি 1988 সালে এখানে যখন আমরা চট্টগ্রাম সমিতি প্রথমে আমরা শুরু করি, আমরা কয়েকজন চট্টগ্রামের অধিবাসী চট্টগ্রাম আমরা একটা চট্টগ্রাম সমিতি গঠন করি। বর্তমানে চট্টগ্রাম সমিতির প্রায় 8 থেকে 10,000 মেম্বার আছে, কিন্তু যদিও তাদের মধ্যে একটা কিছু দলাদলি হয়ে গেছে। তো আমরা এখন প্রথমে জড়িত ছিলাম 1988 সালে, তখন আমরা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করতাম। আমরা বাংলাদেশ থেকে ডক্টর ইউনুস খান ছিলাম তখন 1988 সালের দিকে। ডক্টর ইউনুস আসছিল, আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম ওনাকে আনছিলাম, চিটাঙের একজন মৌলানা আব্দুল জব্বার সাহেব, ওনাদেরকে আনতাম আমরা। ওইখানের সাথে আমাদের ধর্মীয় এবং কালচারাল অনেক কিছু ছিল। চট্টগ্রাম সমিতি এখন এটা অনেক বড় হয়ে গেছে, এর সাথে আমরা লাইফ মেম্বার, কিন্তু তেমন একটা জড়িত না, যেহেতু এখানের মূল উদ্যোগ ফোকাস থেকে তাদের মধ্যে এখন বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে। তো এটা হলো সমাজ মানে আমাদের সমিতি বা একটা উৎসব। আর ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমি জড়িত আছি, মসজিদের সাথে এফিলিয়েটেড, মসজিদের কমিটির সাথে, বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন অ্যাডভাইজার বা বিভিন্ন ইস্যুর মধ্যে, এগুলোর সাথেও জড়িত আছে। তো এখন নির্ভর করে আপনি যেভাবে নিজেকে করতে চান সেভাবে আপনি করতে পারেন। আপনি যদি ধর্মীয় লাইনে নিজেকে ডেডিকেট করতে চান, মসজিদ এখানে আপনার প্রতিটা 210 ব্লকের মধ্যে মসজিদ আছে। যে নিউ ইয়র্ক শহরে আগে হাতে গোনা 4-5টা মসজিদ ছিল, এখন আপনি 210 ব্লকের মধ্যে মসজিদ পাবেন, 4 থেকে 500 মসজিদ। আপনার নামাজ কালামের মসজিদের, হ্যাঁ, দিনের প্রচার দাওয়াতের কাজ করা আপনার সহজ। এখানে মানুষকে যখন আপনি দাওয়াতের দিনে দাওয়াত দিবেন তখন মানুষের সহজভাবে নেয়, আমাদের মতো এখানে তারা ইয়ে করে না, কারণ এখানে রিলিজিয়াস ফ্রিডম আছে। তো এগুলো আপনি করা যায়, এগুলো নির্ভর করে আপনার উপর, ধর্মীয় দিনের মেহনত করা এবং সাথে সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটিদেরকে তাদেরকে কিভাবে ট্রেন করা যায়, তাদের কিভাবে, যারা বয়স্ক আছে তারা এখানে অনেকে বয়স্ক ভাতা বা বয়স্ক ইন্স্যুরেন্স বা হোম কেয়ার পায়, কিন্তু হোম কেয়ার পাওয়ার সাথে সাথে বয়স্কদের একটা সুবিধা হলো তারা এখানে চিকিৎসা পায়, কিন্তু তারা অনেক ক্ষেত্রে লোনলি ফিল করে, যেহেতু বয়সকালে আসে তারা এখানে শীত থাকে অনেক সময়, যখন এখন ঠান্ডা পড়তেছে ঠান্ডার মধ্যে তারা ঘরের মধ্যে থাকে, তারা হয়তো একটা লিমিটেড ইয়ার মধ্যে দেশের মধ্যে তাদের ফ্রি, তারা গ্রামে থাকুক শহরে থাকুক, তারা অবাধ মেলামেশা করা
এখানে একটা লিমিটেড হয়ে যায়। তবে চিকিৎসার দিক দিয়ে, অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে এখানে বয়স্কদের জন্য এটাই ভালো। আর যারা পুরানা তাও তারা মোটামুটি এস্টাবলিশ, অনেক বাঙালিরা এখন বাড়িঘরের মালিক হয়েছে। নিউ ইয়র্ক শহরে প্রায় বর্তমানে 3 লাখ থেকে 4 লাখ বাংলাদেশি আমাদের কমিউনিটি আলহামদুলিল্লাহ আছে, এবং তারা অধিকাংশ তারা বাড়িঘরের মালিক। তারা মোটামুটি ওয়েল এস্টাবলিশ আর্থিকভাবে, কিন্তু ধর্মিকভাবে আমরা অনেকে পিছনে আছি, বিশেষ করে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। আচ্ছা, সবশেষে আমাদের ফোকাস টিভি সম্পর্কে যদি কিছু বলতেন এবং এর উন্নতির জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে তা অবশ্যই আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আপনারা একটা খুব সুন্দর উদ্যোগ নিছেন। কারণ বর্তমান ইনফরমেশন যুগে নেগেটিভ যাকে বলে, প্রসারের মাধ্যমে মানুষ বর্তমান পৃথিবীতে একটা সহজ হয়ে আসছে। এককালে দুনিয়াটা দূরে ছিল, এখন ডিজিটাল টেকনোলজি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে মানুষ জানতে পারে কিভাবে কি করলে আমার জীবনটা সুন্দর হবে, আমার জীবনে উন্নতি আসবে, এটা ইনফরমেশন শেয়ার করা। এই যে ফোকাস টিভির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে বর্তমানে একটা উদাহরণ দিচ্ছি, যে আমি এখানে আছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, এগুলো আপনার একটা ইনফরমেশন বা দর্শকরা শ্রোতারা এটা জানতে পারলো, তা আপনারা এটা শেয়ার করলেন, তাদের একটা পূর্ব প্রস্তুতি নিতে পারে, তারা একটা চিন্তা ভাবনা করতে পারে আমেরিকার জীবন ব্যবস্থা কি করলে কি হবে। আর যারা ইয়ং জেনারেশন যারা আসতেছে, তারাও যদি কিভাবে চিন্তা করতে পারে, আমি ওখানে গিয়ে যদি এখানে আসার সুযোগ সুবিধার মধ্যে যারা ইমিগ্রান্ট হয়ে আসে তাদের জন্য সুযোগ সুবিধা ভালো। আর যারা অন্যভাবে আসতে চেষ্টা করে, বর্তমান পরিস্থিতি এত ভালো না, এটা এই ইনফরমেশন গুলো আপনি তাদেরকে জানালেন যে যদি আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম নেন, এখানে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, এখানে অনেকে ডিপোর্ট করতেছে, আর যাদের কাগজপত্র নাই তাদের চাকরি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এককালে এগুলো সহজ ছিল। আমি জানি অনেক লোক আছে যারা আমেরিকার 20-30 বছর ধরে আছে, তাদের গ্রিন কার্ড হয় নাই, কিন্তু তারা ছিল। কিন্তু বর্তমানে এই সুযোগটা কমে যাচ্ছে। তারা যেন এখানে আমেরিকা আসার আগে তারা যেন বারবার চিন্তা করে, আমি যদি নন ইমিগ্রেন্ট হয়ে যাই, আমাকে এই সমস্ত চ্যালেঞ্জের মুখে হইতে হবে, এই সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হইতে হবে। আপনারা যে এগুলো প্রচার করছেন, আপনাদের ফোকাস টিভি, এটা সত্যি একটা উদ্বেগের বিষয়। আমি আশা করি এর দ্বারা আমাদের দেশের জনগণ এবং দেশের ইয়ং থেকে সমস্ত লোক, যারা এখানে শ্রোতা, যারা আপনাদের নিয়মিত শোনেন, তারা এগুলো নিয়ে উপকৃত হবেন। তারা নিজেকে সেভাবে প্রস্তুতি নিয়ে, আমেরিকায় বলেন বা কানাডায় বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, পুরা দুনিয়া যে যেখানেই থাকুক না কেন, তারা যেন একটা মাইন্ডসেট নিয়ে, তারা যেন একটা প্ল্যানিং করে জীবনে এগুলো নিয়ে করতে পারে। আপনারা এই যে ইনফরমেশন গুলো শেয়ার করতেছেন, ব্রডকাস্ট করতেছেন, মানুষকে উৎসাহিত করতেছেন, ভালো মন্দ দুইটার দিক, একটা কয়েনে যে দুইটা সাইড থাকে, ডার্কনেস, ভালো এবং মন্দ দুইটা দিয়ে দেখাইতেছেন, তখন মানুষের জন্য উপকার হয়, সমাজের জন্য উপকার হয়, মানুষ নিজেকে সেভাবে প্রস্তুতি নিতে পারে। অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা আমার দর্শকদের অনেক অনুপ্রাণিত করবে বলে আমরা মনে করি। জাযাকাল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ আপনাদের উদ্যোগের জন্য। আল্লাহ আপনাদেরকে সফল করুক, লোকের জনগণ এর দ্বারা উপকৃত হোক। মানুষের কল্যাণের জন্য আল্লাহ মানুষের দুনিয়াতে পাঠাইছেন। আপনাদের এই কল্যাণমূলক উদ্যোগ যেন সফল হয়, আল্লাহর কাছে দোয়া করি, এবং আপনাদের জন্য আমরা শুভকামনা করি। আল্লাহ আপনাদেরকে উন্নতির দিকে, মানুষের উপকারের দিকে, সমাজের সেবার জন্য যেন আপনাদেরকে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। ইনশাআল্লাহ অবশ্যই সেই চেষ্টাও আমাদের থাকবে। দর্শক, আমাদের অনুষ্ঠানে দেখার জন্য ফোকাস টিভি অ্যাপটি ডাউনলোড করুন। পাশাপাশি আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে অন্য কোনো প্রবাসীর সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু জাযাকাল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।